111-এর যে মানে বিচার ব্যবস্থা চালু করেছিলেন এই বর্তমান সরকারের প্রধান তারেক রহমান সাহেব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ যখন সারা বাংলাদেশে 111-এর মহানায়কদের বিচারের ঢাকঢোল শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তেই এই ওয়াশিংটনের ভার্জিনিয়ায় যে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনকে প্রকাশ্যে দেখা গিয়েছে। এমনকি শুধু প্রকাশ্যে নয়, সেখানে সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করে সেই সাহিত্যিক অনুষ্ঠানের বক্তব্যে দেখা গিয়েছে। এমনকি বাংলাদেশের বিএনপির সবচেয়ে আলোচিত স্বনামধন্য সাংবাদিক, লেখক, বিশেষজ্ঞ এই ডক্টর কনক সরোয়ার, তিনি এই ফখরুদ্দিনের যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, এতে হঠাৎ করে একটা সকল সেক্টরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কি এমন অদৃশ্য শক্তির মধ্য দিয়ে সেই ফখরুদ্দিন দেশ থেকে পালিয়ে তিনি ওয়াশিংটনে বন্দি জীবন, কারাগার বরণের চেয়েও ভয়াবহ বন্দি জীবন পার করেছেন, সেই ফখরুদ্দিন হঠাৎ করে বিএনপির নেতাকর্মীদেরই সাহিত্যিক সম্মেলনে প্রকাশ্যে এসেছেন। সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 47 দিন পূর্বে আমরা সিলেক্টেড প্রধানমন্ত্রীকে রাজকীয়ভাবে স্বদেশ প্রত্যাবর্তন করে তাদেরকে গ্রহণ করেছি। সেই প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি এই বাংলাদেশ থেকে মানে মুসলেকা তারেক রহমান হিসেবে যিনি পরিচিত, যে গণমাধ্যম সহ সারা বিশ্বের মানুষ জানে যে তারেক রহমান সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে সেই সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে যে তিনি আর রাজনীতি করবেন না, সেই মুসলেকা তিনি দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করার 17 বছর পরে যখন তিনি রাজকীয়ভাবে স্বদেশ প্রত্যাবর্তন করে রাজার চেয়ারে বসেছেন, বসার পরপরই তিনি যে তাকে যে অত্যাচার এবং নির্যাতন করেছেন, সেই 111-এর সরকার সেই অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত এই সেই মাসুদুর রহমানকে যখন গ্রেপ্তার করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে, এমনকি যখন এই সকল 111-এর মহানায়কদের গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সেই 111-এরই মহানায়ক সেই ফখরুদ্দিন আহমেদ যে প্রকাশ্যে এসেছেন। এমনকি এই ফখরুদ্দিন আহমেদ, আমরা তখনকার সময় জানি 111-এর যে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে সামরিক শাসনের সরকার, সেই সরকারটা মূলত এই ডিপ স্টেট এবং মার্কিনদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই তারা কিন্তু এই আমরা মঈনুদ্দিনের লেখার বই থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন তারা ক্ষমতা গ্রহণ করেছিল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের মানে ঘাড়ে এই বন্দুক ধরে। এমনকি ইয়াজউদ্দিন যখন সহজভাবে এই শর্ত মেনে নিতে রাজি হয়নি, ঠিক তখন এই মাসুদুর রহমান বলেছেন যে আমরা প্রয়োজনে এর চেয়েও ভয়াবহ অবস্থানে যাব। ঠিক সেই বার্তা শুনে ইয়াজউদ্দিন তিনি এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের হাতে ক্ষমতা তুলে দেন। এরপরই আওয়ামী লীগ বিএনপির -2 ফর্মুলার কার্যক্রম শুরু করেছেন। সেখানে অবস্থানে ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। নেপথ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সময়ে তিনি এই নতুন একটা রাজনৈতিক দলও করেছেন। সেই রাজনৈতিক দলের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় যাইবেন, সে অবস্থান সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তো সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন তারা নির্বাচন দিয়ে, আমরা ইতিমধ্যেই জানতেও পেরেছিলাম যে ডিপ স্টেট এমনকি জাতিসংঘ বলেছেন যে আমরা 2007 সালে 8 সালে সেনাবাহিনীর উপরে আমরা মানে এককভাবে নির্ভরশীল হওয়ার কারণে আমরা সেই এজেন্ডা বাস্তবায়ন করতে পারিনি। আমরা সেনাবাহিনীর উপরে এককভাবে আস্থায় ফিরে যেতে চাই না। তো সেই 111-এর সরকার যখন তারা হঠাৎ করে মঈনুদ্দিন ফখরুদ্দিন নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তখনকার সময়ে বলা হয়েছিল এবং তখনকার সময় বিএনপি, জামাত, শিবির, হেফাজত তারা বলছেন যে ভারতের চাপে পড়ে এবং বিভিন্ন রাষ্ট্রের চাপে পড়ে আওয়ামী লীগের কে ক্ষমতায় বসিয়ে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন চলে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো সত্য, আওয়ামী লীগ সরকারের আমলে এই ফখরুদ্দিন আহমেদ
তিনি কিন্তু এই ওয়াশিংটনের ভার্জিনিয়ায় যে বসবাস করেছেন সেখানে একটা ইউনিভার্সিটিতে একটু লেকচারও দিচ্ছেন গোপনে, কিন্তু তিনি কখনোই প্রকাশ্যে এবং ওপেন প্ল্যাটফর্মে কখনোই দেখা যায়নি। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমল আসছিল, এরপরে 111-এর একটা আলোচনা শুরু হয়েছে। যখন এই বিএনপির সরকার প্রধান যখন পূর্ণাঙ্গভাবে দায়িত্ব গ্রহণ করে তিনি 111-এ যারা নির্যাতন তাকে করেছেন, মেরুদণ্ডর হাড় ভেঙেছেন, তাকে মানে জীবনের মানে আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেই মহানায়কদের নায়ক হচ্ছেন এই মাসুদুর রহমান। সেই মাসুদুর রহমানকে গ্রেপ্তার সহ অনেককে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছেন, বিচারের মুখোমুখি করার চেষ্টা করেছেন। এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ভাবে এই ফরহাদ মাজার সহ জামাত শিবির হেফাজত সহ একটা মহল বলেছেন যে আমেরিকা রিভ স্টেটের রেজিম চেঞ্জ করেছে। অপরদিকে যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এই মার্কো রুবিও তিনি কিন্তু এই দক্ষিণ এশিয়ার প্রথম সফর এই মুহূর্তে ভারতে করেছেন। সেই সময়ে একটা নতুন একটা রাজনীতির প্ল্যাটফর্মে একটা নতুন বার্তা বা ইঙ্গিত দেখা গিয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এই ফখরুদ্দিনের নাম আলোচনায় আসছে। আপনারা ইতিমধ্যেই জানেন এই ফখরুদ্দিন সাহেব তিনি বাংলাদেশ ত্যাগ করে যাওয়ার পরে এই 8 সালের নির্বাচনের পর তিনি প্রকাশ্যে আসেননি। তার এক বন্ধু যখন মারা গিয়েছে সেই মারা যাওয়ার জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন। জানাজায় অংশগ্রহণ করার ফলে বিএনপির নেতা কর্মীরা তাকে তোপের মুখে ফেলার চেষ্টা করেছেন এবং তাকে হ্যারাসমেন্ট সহ বিভিন্ন আক্রমণ করার প্রস্তুতি নিয়েছেন। সেই আভাস পেয়ে ফখরুদ্দিন আহমেদ বক্তব্য দিতে না দিতেই তিনি সেখান থেকে কেটে পড়েন, তিনি আর জানাজার নামাজ পড়তে পারলেন না। এরপরে আর আমরা এই ফখরুদ্দিনকে প্রকাশ্যে কোথাও দেখি নাই। হঠাৎ করে এই ফখরুদ্দিন তিনি বিএনপির নেতার সাথে শুধু সাক্ষাৎ করেনি, কথা বলেনি। বিএনপির নেতা বলছেন যে যখনই এই 111-এর মহানায়কদের বিচার যখন বাংলাদেশে চলছিল ঠিক সেই মুহূর্তে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সাক্ষাৎ হয়ে আমি একটা ভিন্ন একটা অনুভূতি প্রকাশ করতে পেরেছি। আবার অপরদিকে খুব চমৎকারভাবে এই বিএনপির সাংবাদিক, লেখক, বিশিষ্ট বুদ্ধিজীবী যে ডক্টর কনক সরোয়ার তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, প্রকাশ করেছেন যে এই ফখরুদ্দিন সাহেব কি এমন অদৃশ্য শক্তির মধ্য দিয়ে হঠাৎ করে তিনি প্রকাশ্যে এসেছেন এবং সাহিত্যের অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন, সেটা একটা ভাবার বিষয়। তো একটা বিষয়ে আমরা মোটামুটি একটা বুঝতে পারছি যে এই বর্তমান সরকার তিনি কিন্তু আমরা ইতিমধ্যেই আপনারা সকলেই বলতে শুরু করেছেন তিনি মুসলেকার সরকার। তিনি এই রিভ স্টেট এবং মার্কিনদের সাথে চুক্তি করে সেই চুক্তিতে মধ্য দিয়ে তিনি সরকার গঠন করেছেন। সুতরাং সেই যাদের সাথে চুক্তি করেছেন তাদেরই প্রতিনিধি এই ফখরুদ্দিন আহমেদ। এই ফখরুদ্দিন আহমেদ তাদের প্রতিনিধি হয়ে এরপরে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে দেওয়ার পরে তিনি দেশ ছেড়েছেন। ঠিক কেমন জানি সারা বাংলাদেশের একটা নতুন একটা আলোচনা, যেখানে এখন এই মুহূর্তে সবচেয়ে মানে কি বলবো আমাদের যুব দলের নেতা মানে বিএনপির যুব দলের নেতা নয়ন তিনি ইতিমধ্যেই বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা শাসক ছিল যেভাবে ছিল ঠিক সেভাবেই অবস্থান করেছেন এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। নাউজুবিল্লাহ, কিভাবে বলছেন কেমনে বলছেন আমি জানি না, যাই হোক ঠিক সেই মুহূর্তে এখন অপরদিকে সবাই বলছেন যে মুসলেকার সরকার, আবার এই মুসলেকাও দিয়ে তিনি চলে গিয়েছিলেন সেই মুসলেকারদের কাছ থেকে। অর্থাৎ সবকিছু কেমন জানি একটা ডাইলে চাইলে খিচুড়ি, অপরদিকে নতুন একটা রেজিম পরিবর্তন হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।